আজকে আমি অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়া মানে অতীত ইতিহাস নিয়ে আলোচনা করব। এখানে সোর্সেস অফ হিস্ট্রি রাইটিং মানে অতীতের ইতিহাস কিভাবে লেখা হতো তার ওপর তোমার আলোচ্য ক্লাস। এটা পার্ট 1 এবং এর পরবর্তী পার্ট 2 আসবে। এটি যারা আপার প্রাইমারি দিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট, যেহেতু এটা ইতিহাসের এনসিইআরটি যে বই আছে সে বইয়ের বাংলা ভার্সন ছোটোভাবে। এই সেম জিনিসগুলো এনসিইআরটিতেও তোমরা পাবে, কিন্তু ছোটো ছোটোভাবে আমি সেটাকে বাংলায় ট্রান্সলেট করেছি। ট্রান্সলেট ঠিক না, নিজের ভাষায় তোমার সেটাকে বোঝানোর চেষ্টা করেছি। তো যারা ইতিহাসের একদম বেসিক ক্লাস চাইছো তাদের জন্য খুব কিন্তু এটা উপযোগী। তাই যারা ক্লাসটা দেখছো তারা অবশ্যই শেষ অবধি দেখবে, এবং এছাড়াও এর পার্ট 1 পার্ট 2 এভাবে ধীরে ধীরে এনসিইআরটি ট্রান্সলেশন বা অনুবাদক তোমার ক্লাসগুলো আসতে থাকবে। কি আছে সোর্সেস অফ হিস্ট্রি রাইটিংয়ে মেটেরিয়াল রিমেন্স। প্রথমে আছে মাউন্ট। মাউন্ট কি? ইতিহাসে মাউন্ট বলতে বোঝায় সাধারণত প্রাচীন বসতির ধ্বংসাবশেষের ওপর গড়ে ওঠা উঁচু টিলা বা ঢিবিকে। দেখো পাশের ছবিটা, যেখানে উঁচু উঁচু ছোট ছোট টিলা দেখা যাচ্ছে বা ঢিবি। মানে কি, এখানে হয়তো কোনো বড় রাজপ্রাসাদ ছিল, কোনো নগর ছিল, হরপ্পার মতো নগর থাকতে পারে, কোনো বড় রাজপ্রাসাদ থাকতে পারে, পুরো সাম্রাজ্যের একটা বড় অংশ হতে পারে। সেটা ভেঙে গেছে এবং তার ফলে তার নিচে যে ছোট ছোট টিলাগুলো অবশিষ্ট, এখন এখান থেকে যারা তোমার কাজ করে পুরাতাত্ত্বিক জিনিস নিয়ে তারা সেগুলো নিয়ে যাবে মেটেরিয়াল, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করবে, ইটগুলো পরীক্ষা করবে, হয়তো বোঝাবে যে কত বছর পুরনো এই জিনিসটা। তো এইভাবে তোমার সোর্সেস কালেক্ট করা হয় হিস্ট্রি রাইটিংয়ের অতীতের। সোর্স অফ অ্যানশিয়েন্ট হিস্ট্রিতে এটিকে কি বলা হচ্ছে? পুরাতাত্ত্বিক বা আর্কিওলজিক্যাল সোর্স বলা হচ্ছে। এই যে আমরা উঁচু উঁচু ঢিবি ধ্বংসাবশেষ, আমরা এটাকে কি বলে থাকি? আর্কিওলজিক্যাল সোর্সেস বা পুরাতাত্ত্বিক অবশিষ্ট আমরা বলে থাকি। মাউন্ট কিভাবে প্রাচীন ইতিহাসের উৎস হিসেবে ব্যবহৃত হয়? 1 নম্বর, খনন কার্যের মাধ্যমে তথ্য সংগ্রহ। আমরা খনন করছি কোনো একটা জায়গা, বিশাল ধরো শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ আমরা সবাই জানি। সেখানে আমরা ধরো মাটি খুঁড়লাম, খনন কার্যের দ্বারা অনেক কিছু আমরা পেতে পারি, সেখানকার মুদ্রা পেতে পারি, সেখানকার অবশিষ্ট ইটের অংশ পেতে পারি, অন্যান্য অনেক জিনিস পেতে পারি। তাহলে খনন কার্যের মাধ্যমে তথ্য সংগ্রহ করা যায়। যেমন হরপ্পা বা মহেঞ্জোদারো এই স্থানগুলো আসলে বড় বড় মাউন্ট বা টিলা ছিল। প্রত্নতত্ত্ববিদরা এগুলো খনন করে ঘরবাড়ির অবশেষ, ঘরবাড়ির কিছু কিছু অংশ পেয়েছে, মৃৎপত্র পেয়েছে, মাটির পাত্র, শিলমোহর, ধাতব অস্ত্র, মানব কঙ্কাল পাওয়া যাবে ইত্যাদি উদ্ধার করেন। এগুলো থেকে আমরা সিন্ধু সভ্যতার সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে জানতে পারছি। তো যখন এগুলো আমরা পাবো, ঘরবাড়ি, মৃৎপত্র, এই সমস্ত জিনিস, তখন তো তাদের জীবন সম্পর্কে আমরা একটা আইডিয়া করতেই পারবো না। যেমন নগর পরিকল্পনাটা আমরা কিভাবে পেয়ে থাকি, হরপ্পা সভ্যতা তখন তো আমরা জন্মেছিলাম না, তাহলে সেটা প্রত্নতাত্ত্বিক অবশিষ্ট থেকেই কিন্তু অনুমান করি। তারপর আসছে স্তর বিন্যাস। মাউন্টে খনন করলে বিভিন্ন স্তর বা লেয়ার পাওয়া যায়। এক হচ্ছে নিচের স্তর পুরনো যুগ, একটা হচ্ছে ওপরের স্তর অপেক্ষাকৃত নতুন যুগ। যেমন ধরো একটা এরকম হয়তো টিলা, ঠিক আছে, এরকম ঢিবি আমরা একটা খনন করছি। এখন এই যে ওপরের অংশটা যখন আমরা খনন করব, এই যে লাল অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই ওপরের অংশটা যখন খনন করব, তো এটা স্বাভাবিক, এটা নতুন, তাই না? হয়তো দেখা যাচ্ছে যে এরকম এই জায়গাটায় 3টে সাম্রাজ্য গড়ে উঠেছে, তাহলে ওপরের যে অংশটা আমরা পেলাম সেটা নতুন সাম্রাজ্যের। তারপরে দেখব যে হয়তো এরকম যে ব্লু অংশটা, সেখানে দেখা যাচ্ছে অন্য কোনো একটা সাম্রাজ্য রাজত্ব করে গেছে, তাদের মানে তাদের ধ্বংসাবশেষ কিছু আছে। তাহলে যত আমরা নিচের দিকে যাব তত আমরা পুরাতন জিনিসপত্র পাবো, যত উপরের দিকে থাকবো তত নতুন, একদম এটা স্বাভাবিক। তাহলে এভাবে আমরা ক্রোনোলজি নির্ধারণ করতে পারি যে কোনটা আগে এসেছে, কোনটা পরে এসেছে, কত খ্রিস্টাব্দে, কত খ্রিস্টপূর্বাব্দে, সেটা আমরা নির্ধারণ করতে পারি। এবার আমরা দেখব বসতির ধারাবাহিকতা আমরা কিভাবে জানতে পারি। একই জায়গায় বহু শতাব্দী ধরে মানুষ বসবাস করলে ধীরে ধীরে মাটি জমে টিলা তৈরি হয়। মাউন্ট বিশ্লেষণ করে বোঝা যায় কোন সময়ে জনবসতি বেড়েছে, কোন সময়ে ধ্বংস হয়েছে, যেমন বন্যা বা আক্রমণ। যেমন ধরো তোমাদের নিজেদের বাড়ি, তোমার এখন মনে হবে না যে এই বাড়িটা আমরা নতুন করে বানিয়েছি, এখানে কিছু ছিল না। কিছু কি থাকবে না? পৃথিবী যখন ছিল, যখন বসতি চালু হয়েছে, আজ থেকে ধরে নাও তোমার 500 বছর আগে, তখন তোমার কি ছিল? নিশ্চয় কেউ ছিল, তোমাদের বাড়িতেও কেউ ছিল আগে, সেটা ধ্বংস হয়ে গেছে। তাহলে এইভাবে ধীরে ধীরে কিন্তু একই জায়গায় অনেক মানুষ কিন্তু বসবাস করে থাকে, সেটাকেও বলা হচ্ছে কিন্তু এভাবে মাউন্টকে বিশ্লেষণ করা যায়। সভ্যতার তুলনামূলক অধ্যয়ন, মাউন্ট থেকে প্রাপ্ত নিদর্শন অন্য সভ্যতার সঙ্গে তুলনা করে সাংস্কৃতিক যোগাযোগ বোঝা যায়।
যেমন ধরো একটা মাউন্টের বিশ্লেষণ আমরা নেওয়া হলো, এই যে পাশের ছবিটা দেখো, এটা ছোট ছোট টিলা, হয়তো এটা ধরো মহেঞ্জোদারো। তো মহেঞ্জোদারো থেকে আমরা কিছুটা প্রমাণ নিলাম যে মহেঞ্জোদারো এই টিলা থেকে যে হয়তো এরকম ছিল। হরপ্পার মাউন্টের কাছে গেলে সেখানে কিছু ভিন্ন দেখতে পাবো, এবং এইভাবে আমরা কারোর সঙ্গে সাদৃশ্য বা বৈসাদৃশ্য আমরা খুঁজে পাই, তাই না? তুলনা করতে পারি যে এই সভ্যতা কেমন ছিল, ওই সভ্যতাটা কেমন ছিল, এরকম একটা তুলনা করা যায়। তারপরে আমরা যদি আসি হিস্ট্রি রাইটিংয়ে, তাহলে আমরা দেখতে পাবো ম্যানুস্ক্রিপ্ট, যেটাকে আমরা কি বলছি, পাণ্ডুলিপি বলছি। এই যে পাশের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এ দেখো তালপাতা তোমার লেখা, সেটাকে শুকিয়ে সেটাকে তার উপর লেখা হতো, পাশের যে ছবিটা দেখছো। ম্যানুস্ক্রিপ্ট শব্দটি এসেছে ল্যাটিন শব্দ মানস থেকে। মানস মানে হচ্ছে হাত, আর স্ক্রিপ্ট মানে লেখা, তাহলে হাত দিয়ে লেখা সে গ্রন্থকে আমরা পাণ্ডুলিপি বা ম্যানুস্ক্রিপ্ট বলছি। বৈশিষ্ট্য কি, মুদ্রণ যন্ত্র আবিষ্কারের আগে সব বই হাতে লেখা হতো। আগে তো অত ছাপা যন্ত্র ছিল না, না মানে একদম মিনিটের মধ্যে সব কিছু বড় বড় বই প্রিন্ট হয়ে চলে আসবে সেরকম ছিল না। কাগজের ওপর তালপাতা, যেটাকে পাম লিভস বলছি আমরা, বা ভোজপত্র, ব্রিজ বার্ক যেটাকে আমরা বলে থাকি, খাবার সার্ভ করা হয় এরকম ভোজপত্র ইত্যাদির ওপর আগে লেখা হতো, সেগুলোকে সংরক্ষণ করা হতো, এবং মাঝে মাঝে কিন্তু সেগুলো নষ্টও হয়ে যেত, যেমন পোকাতে কেটে দেবেই না, স্বাভাবিক। আমাদের দেখবে অনেক দিন ধরে যদি কোনো বইও রাখা থাকে, সেটাও দেখবে পোকাতে খেতে শুরু করে দেয়। হয়তো আমি অনেক দিনের কথা বলছি, একটা বই হয়তো 10 বছর 15 বছর হাত দেওয়া হয় না, তো সেই বইগুলো কেমন হয়ে যায়। তো সেরকম এগুলো তো পাতা, সেগুলো আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত, তাই না? ঐতিহাসিক গুরুত্ব কী ছিল ম্যানুস্ক্রিপ্টের? প্রাচীন ও মধ্যযুগীয় ভারতের ইতিহাস জানার প্রধান উৎস কিন্তু ধর্মগ্রন্থ। ম্যানুস্ক্রিপ্ট মানে শুধু কি লিখছে মানে পাতার উপর কী লেখা হচ্ছে, ধর্মগ্রন্থ লেখা হচ্ছে, মোটা মোটা ধর্মগ্রন্থ, রামায়ণ মহাভারত ম্যানুস্ক্রিপ্টে লেখা হচ্ছে। সাহিত্য, আইন, রাজনীতি, চাণক্য তার রাজনীতি বিষয়ক জিনিসপত্র লিখছেন কোথায়? এই ম্যানুস্ক্রিপ্টে, পাতাতে, ভোজপত্রে, কাগজে, তাই না? চিকিৎসা বিষয়ক লিখছেন, চরক সংহিতা ম্যানুস্ক্রিপ্টে হিসাবে লিখছেন, তাই না? আগে তো ছাপা হতো না, হাতে লেখা হতো। বিভিন্ন অঞ্চলে একই গ্রন্থের ভিন্ন ভিন্ন সংস্করণ পাওয়া যায়, কারণ হাতে নকল করা হতো। এবার হচ্ছে কি না, এটা একটা অসুবিধাও ছিল ম্যানুস্ক্রিপ্টের। আমি ধরো একটা কিছু লিখলাম, এবার সেটা তুমি যখন লিখছো তখন সেটা কিছুটা বিকৃতি হয়ে গেল, আমার পুরো অংশ, আমার পুরো কথাটা তুমি তুলে ধরলে না, বা কমা পূর্ণচ্ছেদের একটা বিভেদ ঘটে গেল, তাহলে সেখানে কি হবে, সেখানে একটু মানেটাও চেঞ্জ হয়ে যাবে। তো সেরকম নকল করতে গিয়ে কিছুটা কিন্তু মানে ম্যানুস্ক্রিপ্টের একটু কথার কিন্তু হেরফের হতো। উদাহরণ হিসাবে বেদ, রামায়ণ, মহাভারত এই গ্রন্থগুলির বহু প্রাচীন পাণ্ডুলিপি ভারতের বিভিন্ন স্থানে পাওয়া গিয়েছে। এবার আমরা আসবো ইনস্ক্রিপশনে। ইনস্ক্রিপশন কি? এতক্ষণ আমরা ম্যানুস্ক্রিপ্ট দেখলাম, হাতেই লেখা কিন্তু কাগজের ওপর, পাতার ওপর, এই সমস্ত জিনিস। এবার আমরা দেখব ইনস্ক্রিপশন মানে হচ্ছে খোদাই করা, ছেনি দিয়ে খোদাই করা হোক বা যেভাবেই হোক, সেটা হচ্ছে খোদাই করা। ইনস্ক্রিপশন হলো পাথর, ধাতু মানে একদম শক্ত জিনিসের ওপর, স্তম্ভ, গুহা প্রভৃতি প্রাচীন বা মন্দিরের দেওয়ালে খোদাই করা লেখা। ইতিহাসে প্রাথমিক উৎসের মধ্যে একটা প্রাইমারি সোর্স আমরা বলতে পারি। অন্য কোনো সময় প্রাইমারি সেকেন্ডারি তোমাদেরকে আরেকবার বলবো, বা এখানেই আমি বলে দিতে পারি। প্রাইমারি হচ্ছে ডিরেক্ট সোর্স, আর সেকেন্ডারি হচ্ছে যেমন কারোর আমি বই পড়ছি, সেটা হচ্ছে সেকেন্ডারি, মানে কারোর মুখের কথা শুনছি, সেটা হচ্ছে সেকেন্ডারি। তখন মানে একজন তোমাকে কিছু একটা গল্প শুনিয়েছে, সেই গল্প তুমি আমাকে শোনাচ্ছ, তাহলে তোমার কাছ থেকে শোনা গল্পটা আমার সেকেন্ডারি, আর যে চোখে একদম ডিরেক্ট দেখেছে সেটা হচ্ছে কিন্তু প্রাইমারি সোর্স। যেমন গুরুত্বপূর্ণ রাজাদের শাসন নীতি, প্রশাসনিক ব্যবস্থা, ধর্মীয় নীতি, ভূমিদান, কর ব্যবস্থা, এই সমস্ত সম্পর্কে আমরা জানতে পারি। অশোকের যেমন দেখো ধর্মীয় নীতি, অশোকের যে শিলালিপি আছে বা ইনস্ক্রিপশন আছে, যুদ্ধ বিজয় সম্পর্কে জানতে পারি, তাই না? এলাহাবাদ প্রশস্তি আছে, তো সেখান থেকে আমরা কিছু জিনিস জানতে পারি, প্রশাসনিক ব্যবস্থা ইত্যাদি। অর্থাৎ রাজনৈতিক ও সামাজিক ইতিহাস জানার অন্যতম নির্ভরযোগ্য উৎস আমরা বলতে পারি কোনটাকে? এই ইনস্ক্রিপশনকে। গুরুত্বপূর্ণ উদাহরণ হলো অশোকের শিলালিপি, হাতিগুম্ফা লিপি। হাতিগুম্ফা কার লেখা সেটা কমেন্টে তোমরা আমাকে জানাবে। ইনস্ক্রিপশনের প্রকারভেদ। রাজকীয় শিলালিপি, রয়্যাল এডিক্টস ইনস্ক্রিপশন, যেটা হচ্ছে অনেক বড় বড় রাজা মহারাজারা লিখতেন। এটা হচ্ছে দান লিপি, ডোনেশন করে গেছে এরকম শিলালিপি, খোদাই করা আছে, আমি অমুককে এই অংশ জমি দান করে গেলাম, এত টাকা আমি দান করলাম ধর্মীয় খাতে, তো এইগুলো হচ্ছে দান লিপি। বিজয় স্তম্ভ, আমি গুজরাট জয় করলাম, কোনো একটা শাসক সেটা খোদাই করে লিখে যাচ্ছে, সেটা হচ্ছে বিজয় লিপি। প্রশস্তি বলা হতো, যেটা একটু আগে বললাম না, এলাহাবাদ প্রশস্তি, বিজয় লিপি। ধর্মীয় লিপি এছাড়াও ছিল।
ভাষা কী ছিল লিপির? ভাষা ও লিপি সাধারণত প্রাকৃত ভাষায় লেখা হতো, সাধারণ মানুষ এটা বুঝতে পারত। উচ্চ শ্রেণীদের জন্য এবং ব্রাহ্মণদের জন্য সংস্কৃত, কারণ সেই সময় নিম্ন শ্রেণীর মানুষজন সংস্কৃত পড়তো না, জানতো না পড়া। আর দক্ষিণ ভারতে অবশ্যই তামিল ভাষায় তারা লিখত। আর লিপি হচ্ছে ব্রাহ্মী এবং খারাষ্টি। ব্রাহ্মী মানে হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে, এবং খারষ্টি মানে হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে। মানে যেমন ব্রাহ্মী হচ্ছে কোনটা, যেটা আমরা লিখছি এখন, কিছু একটা বলো, যেমন এই সাধারণ মানুষ আমি লিখলাম সাধারণ, তাই তো, সাধারণ, এটা আমি সাধারণ মানুষ, আমি প্রথমে বাঁ দিক থেকে শুরু করলাম, এই দিক থেকে শুরু করলাম, এই দিক দিয়ে লিখছি, তাই না, সাধারণ মানুষ। এরপর আমি লিখছি এই সেম জিনিসটা আমি উল্টোভাবে লিখছি, সাধারণ মানুষ। ধরো এইটাকে আগে লিখলাম, সাধারণটাকে আগে লিখলাম, তারপর মানুষ লিখলাম, বাঁ দিক থেকে ডান দিক। কিন্তু এটা আমি বোঝানোর জন্য বললাম, সেইভাবে লেখা হতো না। যেমন ধরো কোনো উর্দুতে কিছু একটা লিখছো, হ্যাঁ, উর্দুতে কিছু একটা লিখলে, তো এইভাবে যখন লিখছি আমি, তখন সেটা হচ্ছে খারষ্টি লিপি, মানে ডান দিক থেকে বাঁ দিকে। আর বাঁ দিক থেকে ডান দিকে যখন আমরা নর্মাল যেটা লিখি, সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেছিলেন কে? জেমস প্রিন্সেপ 1837 সালে। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এরকম আরও অন্যান্য ক্লাস আসবে আপার প্রাইমারি রিলেটেড, এবং ইতিহাসের বেসিক কনসেপ্ট এই চ্যানেলে তোমাদের সবসময় ক্লিয়ার করার চেষ্টা করা হবে। থ্যাংক ইউ।